নমস্কার, আমি রূপসী হালদার। ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহবিজ রায়, পর্ব ৪। এবার প্রিয়তাকেও না আসতে দেখে সবাই বিরক্ত হলো। প্রেরণা বলল, দাদান হয়তো বাড়িতে নেই, আর ওরা দুজন নিচে গল্প জুড়ে দিয়েছে। এনেয়া বলল, আপু ঠিক বলেছেন। থিরা বলল, তাহলে মেজো দাদান আগে হলুদ দেবে। সবাই রাজি হলো। প্রীতম হলুদ দেবে। ঠিক তখনই কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে তন্ময় 2 গাল ভরে হলুদ লাগিয়ে দিল। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। প্রেম চিৎকার দিয়ে বলল, আমার ছোট খোকা চ্যাম্পিয়ন প্রথম হলুদ দিল। এক এক করে সবাই হলুদের আনন্দে মেতে উঠল। কিন্তু ইনায়ার মনে কেমন সন্দেহ হলো। প্রিয়তা এমনি হাওয়া হয়ে উড়ে যাওয়ার মতো মেয়ে নয়। সে ছাদ থেকে নেমে পুরো বাড়ি প্রতিটা ঘর খুঁজল। প্রিয়তা আর পরিণীতাকে কোথাও না পেয়ে শেষে রক্তপদ্ম পুকুর পাড়ে গেল। সে জায়গায় খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়ে দেওয়া। আশেপাশে কেউ নেই। হঠাৎ করে কেউ তার কোমর চেপে ধরে পাশের গাছের সাথে ঠেসে দিল। টিপটিপ করে চোখ খুলে দেখলো তার প্রিয় পুরুষটি 2 হাতে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে আছে। এনায়া দেখলো সেই নীল সমুদ্র চোখ, যেমন চোখ প্রিয়তার। ইনায়ার চোখ নেমে বলল, কি ব্যাপার পেয়ারে লাল? আমার কথা আপনার যে মনে পড়ছে না? আমি ভাবলাম বিয়েবাড়ির সুন্দরীদের ভিড়ে আমি আপনার চোখেই পড়ছি না। এতক্ষণে প্রীতম বাঁকা হাসলো। সে তো স্টেজের ওই মেয়েটাকে দেখে চমকে গিয়েছিল, কিন্তু দুষ্টু হেসে ইনার গালে নাক ঘুষে দিয়ে বলল, তুই কী বলেছ? জানো, একটা মেয়েকে দেখেছি, তাকে দেখেই যেন ফিদা হয়ে গেছি। ইনায়ের কথা শুনে রাগে টমেটোর মতো লাল হয়ে গেল। রাগে প্রীতমের বাহুতে জোরে সোরে একটা কামড় বসালো। প্রীতম সামান্য উফ পর্যন্ত করলো না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁটের নিচে কালো তিলটায় আলতো করে চুমু খেয়ে বলল, আমার এমন টাটকা রসগোল্লা থাকতে আমি কেন বাইরের বাসি খাবারের নজর দেব? ভ্রুচিয়ে বলল প্রীতম। মুহূর্তে রাগ গলে গেল তার। গোলুমলু মেয়েটা লজ্জায় লাল হয়ে গেছে। প্রীতম বলল, এই রসগোল্লা আমার সামনে লাল হওয়া বারণ, না হলে এখনই খেয়ে ফেলবো, আই সোয়ার। এই কথা শুনে এনায়া প্রীতমের বুকের সাথে আরও একটু লেপ্টে রইল। প্রীতম গভীর চোখে তাকে টুপ করে গালে একটা চুমু দিত। এই হালকা গোল গোল মেয়েটা তার রসগোল্লা লাগে। আরও 5 বছর আগে প্রিয়তাকে যখন হাই স্কুলে ভর্তি করাচ্ছিল, তখনই এই মেয়েটার সাথে প্রথম দেখা। কি যে আদুরে! তখন থেকে মেয়েটির প্রতি একটি আলাদা মায়া কাজ করতো, যা ধীরে ধীরে প্রখর প্রণয়ের রূপ নেয়। ইনায়া আবিদের মতো মধ্যবর্তী ঘরের মেয়ে। ইনায়ার 2 বোন, সে ছোট, আর তার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। কোনো দিক থেকেই শিকদারের লেভেল পড়ে না। তবু মেয়েটা খুব ভালোবাসায় গা ভেসে দিয়েছে, কিন্তু আবিদের মতো এতটা বোঝেনি ওর। মেয়েটা জানেই না শিকদারের কুল মর্যাদা রক্ষা করতে ছেলে মেয়েকে কেটে ফেলে দিতেও রাজি। শিকদাররা দায়শীল উদার, কিন্তু তারা পরিবারের সম্পর্ক স্থাপন করে না। শিকদার বাড়ির 4 গিন্নি আর মির্জা বাড়ির 4 গিন্নি বসার ঘরে আড্ডা দিচ্ছিল। মিসেস রোহিণী মির্জা প্রণয়ের মাকে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। অনুশ্রী বেগম হেসে বললেন, অবশ্যই ভাবি, বলুন কি বলবেন। রোহিণী বেগম বললেন, আপনার বড় মেয়ে প্রেরণাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। অনুশ্রী বেগম অবাক হয়ে গেলেন, প্রেরণা? রোহিণী বেগম বললেন, হ্যাঁ, কালকেই আমি আর নির্বাণের আব্বু কথা বলছিলাম যে নির্বাণের বিয়ের বয়স হচ্ছে, আর প্রেরণার চেয়ে উপযুক্ত মেয়ে তো আমি আর দেখতেই পাচ্ছি না। অনুশ্রী বেগম হেসে বললেন, কথা এমনি মন্দ বলেনি ভাবি, কিন্তু এই বিষয়ে প্রেরণার আব্বু যা বলবে সেটাই শেষ। নির্বাণের আব্বুর বড় ভাই সাহেবের কথা শেষ আছে। অনুশ্রী বেগম একটু আশ্বস্ত হলেন। এভাবেই তাদের আলাপ আলোচনা চলতে থাকলো। প্রণয় 3 তলার মাঝারি ছাদের রেলিং ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে রইল। নিকশ কালো অন্ধকার, আকাশের কুলে ঝুলে থাকা অর্ধচন্দ্রের স্নান আরও ছড়িয়ে আছে আশেপাশে। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা প্রণয় উদাস চোখে তাকিয়ে আছে চাঁদের দিকে। বলল, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না রক্তজবা। আমি যে বড় ক্লান্ত, এমন জীবন আমি কখনো চাইনি। মানলাম আমি পাপী ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে এমনভাবে শাস্তি দিতে পারতেন। এমন শাস্তি থেকে মৃত্যুই শ্রেয় ছিল। আমি যে সেটা সহ্য করতে পারছি না রক্তজবা। আমার প্রিয় জবা ফুল, আমি একটিবার তুমি যদি আমার অক্ষাশক্ত বক্ষে মাথা রাখতে, তাহলে বুঝতে পারতে
এই ভেবে প্রণয় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে কিছু স্মৃতির পাতায় হাত বুলাতে থাকলো প্রণয়। চোখ বন্ধ করে গাইতে থাকলো, দিল में जो भी है तेरे ही तो है, चाहे जो मांग लो रोका किसने है। গান গাওয়ার মাঝে প্রিয়তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রণয়কে ছাদের রেলিং দেখে সে ধীরে এগিয়ে যেতেই থমকে গেল। প্রণয়ের গানের লাইন শুনে নেশাগ্রস্তের মতো অপলক চেয়ে রইল। প্রণয়ের প্রতিটি গানের লাইনের মাঝে অসীম বেদনা নিহিত। 3 বছর হলো সে আর গান গাওয়া ছেড়ে দিয়েছে। বলিষ্ঠ দেহী অসাধারণ সুদর্শন পুরুষটি নিজের মনের ভার প্রকাশে ব্যর্থ, কিন্তু তার সব কায়া আছে। যে নারীর নীলাভ আখিতে চোখ রাখলে মনে চলতে থাকা চাপা ঝড়ের গতি ধীর হয়ে আসে, সেই নারী তার পেছনে দাঁড়িয়ে আছে। এই নারীর উপস্থিতি সে বহু দূর থেকে অনুভব করে। মুখে কিছু না বলে ভেতরে সব কিছু গানের মাধ্যমে নারীটিকে বলে হালকা হওয়ার চেষ্টা করলো। জানে সে এই বোকা পাখি কিছুই বুঝবে না, না বোঝাই ভালো, কিন্তু মানুষের মন তো সান্ত্বনা খোঁজে। 3 বছর পর এমন দৃশ্য দেখে প্রিয়তার নিরাপদ চোখের অক্ষিকুটর ভরে উঠল। সে চলে যেতে নিল, কিন্তু প্রণয় সামনে চোখ রেখে হাত ধরে নিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে প্রিয়তার গায়ের লোমকূশ খাড়া হয়ে গেল, রক্ত চলাচলের গতি বেড়ে গেল। প্রণয় ফিরল প্রিয়তাকে দিকে, প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে সেই নীল সমুদ্রের মতো চোখে নিজের গাঢ় বাদামি চোখ রাখল। সেই দৃষ্টি দেখে প্রিয়ত নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। প্রণয় দেখল ওই নীল চোখের গভীরতা খুব কম। প্রণয়ের কাছে চোখ দুটি খোলা বইয়ের মতো, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেই সব কিছু বুঝতে পারে। যথারীতি সব বুঝেও গেল সে। এক টুকরো শুকনো হাসি ফুটে উঠল, যা মুখের ভাবে বোঝা যায়নি। নিজের বলিষ্ঠ হাত দিয়ে পান পাতার মতো সুন্দর মুখে নরম তুলতুলে গাল থেকে যত্ন সহকারে চোখের পানি মুছে দিল, কোনো প্রশ্ন ছাড়াই। মোছার সাথে তার সাগরের ঢেউ ওর ন্যায় চোখ দুটি আবার নতুন উদ্যমে ভরে উপচে পড়ছে। কথার মাঝে যা মনে চায়, যা প্রশ্রয় পেতে চায়, তার কাছে একটু প্রশ্রয় পেলেই বেহারা হয়ে ওঠে। কিন্তু প্রিয়তা শক্ত হবে না। এই সুখী লোকের কাছে সে কিছুই বুঝতে দেবে না। ফিরে দৌড়ে দিতে চাইলেই শাড়ির কুচ্ছি বেঁধে পড়তে নিলেই প্রণয় আবার এক ঝটকা ধরে ফেলল। প্রণয় না ধরলে মুখ থুবড়ে পড়ত সে নিশ্চয়। হাত ধরে সোজা করার জন্য টান দিতেই প্রিয়তা প্রণয়ের বুকে ছিটকে পড়ল। হঠাৎ অনাকাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত জোয়ার প্রণয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রিয়তা জমে গিয়েছে, অবাধ্য অশ্রুর ধারা আরও বেশি উপচে পড়তে লাগলো। প্রাণটা কেমন ছটফট উঠল। প্রিয়তার অনুপস্থিতিতে পুরুষের গা থেকে ছুটে আসা সেই পরিচিত ঘ্রাণ নাসানন্দে প্রবেশ করতেই যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাসের সরতে নিতে থাকলো সেই অপ্রিয়ত গন্ধ, যা মাদকের মতো টানে। কয়েক মুহূর্ত পর প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো প্রণয়। মাথা থেকে পা পর্যন্ত স্নেহ করলো, তারপর কিছু না বলে প্রিয়তাকে ঘুরিয়ে নিল। পিঠ থেকে অতিরিক্ত সেফটি পিন খুলে দিয়ে পিঠের পাশ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল 2 দিক ঠিক করে আবার পিন আপ করে দিল। যতবার প্রণয়ের হাত তার পেটে স্পর্শ করেছিল ততবার কেঁপে উঠেছিল প্রিয়তা। শাড়ি ঠিক করে আবার ঘুরে হাঁটু অবধি খোলা লতানো চুলগুলো ভালো করে পেঁচিয়ে নিজের হাতে হাত খোপা করল। ছাদের সাথে সাদা গোলাপের গাছ থেকে একটি ডাঁটা সহ ফুল তুলে খোপায় গেঁথে দিল, যাতে চুলগুলো না খুলে যায়। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটে লিপস্টিক তুলতে লাগলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে রইল। প্রিয়তা তার কিছু বলার ভাষা নেই, হয়তো ইচ্ছেও নেই। তার জীবনে এমন অদ্ভুত অসম্পূর্ণ স্বপ্নের মতো। প্রণয়ের সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ, যদি এমন সময় কিছু আমাকে উপহার দেন, খুব একটা ক্ষতি হবে না। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না এগুলি কি তার নিষিদ্ধ অনুভূতি। প্রিয়তা জানে সামনে দাঁড়ানো পুরুষটির ওপর তার এক চুলো পরিমাণে অধিকার নেই, সে সম্পূর্ণ অন্য কারো। হয়তো সত্যি তার মনের ভালোবাসাটা পাপ, কিন্তু তার মন চিৎকার করে বলল, মিথ্যে কথা, আমার ভালোবাসার কোনো পাপ নেই, কোনো খাদ নেই, সে অন্য কারো, সেটাই তার সমস্যা, আমার নয়। আমার ভালোবাসা কলঙ্কিনী নয়। এমন হাজারো ভাবনার অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করে লিপস্টিক তুলতে পারছে না, ঠোঁটে হালকা ফুলে গেছে। বিরক্ত হলো সে, যতটুকু উঠেছে ততটুকুই থাক। তারপর পা পর্যন্ত চোখ বোলালো প্রিয়তার ওপর, তারপর গম্ভীর স্বরে বলল, এখন যা। প্রিয়তা আর এক মুহূর্ত না থেকে সোজা চলে গেল নিজের ঘরে। প্রণয় সেখানে দাঁড়িয়ে প্রথমে নিজের পাঞ্জাবির গন্ধ নিল, সেখান থেকে এখনও
সুমিষ্ট মেয়েলি পরিচিত ঘ্রাণ নাকে আসছে। এটা শুধু গন্ধ নয়, এটা তার জন্য ড্রাগ। কিছু একটা ভেবে একটু হাসলো, তারপর হাতের রুমালটা মুঠো করে দেখে নিজের পকেটে রেখে আবারও আকাশের দিকে তাকালো। ইচ্ছামতি নদীর তীরের বালিতে খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলেছে একজোড়া কপোতী। নাইটির মুখে একরাশ লজ্জাময় গোলাপি আভা। পুরুষটির চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা। চশমার চোখের শ্যামল পুরুষটির অপলক তাকিয়ে আছে। এই মেয়েটির মাঝে যেন তার প্রাণ ভোমরার বাস। পরিণীতা বলল, কি দেখছেন মাস্টারমশাই? আবিদ বলল, আমার এঞ্জেলকে। পরিণীতা তার প্রিয় পুরুষটির বাহু জড়িয়ে ধরে মুখ লুকালো। এমন প্রণয়কুঞ্জের করিডোর থেকে আবিদ পরীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায়। পরিণীতার মুঠে ঘাবড়ে যায় না, কারণ সে জানে এই হাতের মালিক তার বড্ড আপন। স্পর্শ তার বড্ড চেনা। আবিদ দেওয়ালের সাথে চেপে ধরে রাগে গলায় বলল, এসব কি পড়েছ? পরিণীতা মুখটা একটু খানি করে বলল, শাড়ি পরেছি। কেন, আপনার সুন্দর লাগছে না মাস্টারমশাই? আবিদ তাদের দুজনের সেন্টিমিটার দূরত্ব ঘুচিয়ে দিল, একদম কাছে চলে গেল। কপালে একটা গভীর চুমু দিল। আমার আদর স্পর্শে পরিণীতার চোখ বন্ধ হয়ে গেল। তার ছোট্ট শরীরটা তির করে কেঁপে উঠল। আবিদ তার চোখে নির্বিকার তাকিয়ে থাকলে সে ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে কখনোই পারে না। আবিদ গালটা দুহাতের আঁচড়ায় নিয়ে নাকের ডগায় চুমু খেয়ে বলল, আমি কখনো চাইনি তোমার এমন রূপ আমি ব্যতীত অন্য কেউ দেখুক। আমি কারোর জন্যই আর এভাবে সাজবে না। পরিণীতা মাথা তুলিয়ে আবিদের বুকে নাক মুখ গুজে দিয়ে নির্বিকারভাবে জড়িয়ে ধরল। আবিদ তীব্র প্রশান্তিতে এক টুকরো হাসল। পরিণীতাকে বলল, অ্যাঞ্জেল, ঘুরতে যাবে? পরিণীতা কিছু না ভেবে হ্যাঁ বলে দিল, কারণ সে জানে এই মানুষটি তার সবচেয়ে নিরাপদ স্থান, যার সাথে নির্দ্বিধায় চোখ বন্ধ করে সে যে কোনো জায়গায় যেতে পারবে। পরিণীতা বলল, কিভাবে যাব তাহলে? চলো আমার সাথে। আবিদ পরিণীতাকে তার রুমে নিয়ে গেল। বলল, যাও, এটা চেঞ্জ করে নর্মাল কিছু পরে আসো। পরিণীতা বিনা বাক্যে ওয়ার্ড্রোব থেকে একটি সুন্দর ম্যানচেস্টার কালারের ফুল স্লিভ থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে দেখে আবিদ প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। পরিণীতা দেখে একটু হাসলো। বসো। পরিণীতা বসেই তার চুল থেকে তোয়ালেটা খুলে নিল। তোয়ালে সরাতে কোমর ছড়িয়ে পড়লো রেবেটিং করা চুলগুলো। আবিদ নিজের হাতে চুল একটা বেরুনি করে দিল। যদিও সেটা তেমন ভালো হয়নি, তবে এটাই পরিণীতার কাছে সবচেয়ে সুন্দর বেরুনি। কানে ছোট ছোট স্টার ইয়ারিং আর কপালে একটা ছোট্ট কালো টিপ পরিয়ে দিল। ব্যাস, এতেই যেন সত্যিকারের পরি লাগছে। আবিদ কিছুক্ষণ চেয়ে থেকে বা হাতটা নিজের হাতে মুঠো করে নিয়ে এলো। বলল, চলো। এরপর দুজন প্রণয়কুঞ্জ থেকে বেরিয়ে ইচ্ছামতি নদীর তীরে ঘুরতে লাগলো। সবাই একবার হলেও ঘুরে দেখেছে, কারণ তাদের সত্যি একসাথে অপূর্ব মানিয়েছিল। প্রণয়কুঞ্জর গায়ে হলুদের অনুষ্ঠান এখনও চলছে। রাত প্রায় 11টা। বাড়ির পেছনে পুকুর পাড়ের আসর বসেছে তরুণ শিকদারের। বাপ চাচার বড় ভাইদের চোখ ফাঁকি দিয়ে প্রেম, প্রীতম, সমুদ্র, অরণ্য, রাজ আর তাদের ঘনিষ্ঠ বন্ধুরা ক্লাস খালি করছে একের পর এক, আর বিজ্ঞের মতো মতামত দিচ্ছে যেন তারা প্রত্যেকেই এক এক দেশের প্রেসিডেন্ট।